Assalamu alaikum, everyone. Arabi by James Augustine Aloysius Joyce. তোমাদের বইতে সংক্ষেপে লেখা আছে জেমস জয়েস, বাট তার ফুল নেম অথবা যেটাকে বলা হয় তার খ্রিশ্চিয়ান নেম হচ্ছে জেমস অগাস্টিন অ্যালোয়সিয়াস জয়েস. He was actually a Catholic লিটারারি পার্সন, সাহিত্যিক ব্যক্তিত্ব. তোমরা জানো যে খ্রিস্টান ধর্মের কিন্তু বেশ কয়েকটা সাইড আছে, যেমন ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, ব্যাপটিস্ট, অ্যাংলিকান, এরকম. তো সবচেয়ে পুরাতন হচ্ছে ক্যাথলিক যে টাইপটা, এটা হচ্ছে সেই প্রাচীন যখন রোমান মানে ওই যে রোমের আহ রাজারা বা রাজা বাচ্চারা যখন পুরা ইউরোপ বিশেষ করে ইংল্যান্ড শাসন করত, সেই খ্রিস্টপূর্ব সাল থেকে, মানে ঈসা আলাইহিস সালামের জন্মেরও আরো অনেক আগে থেকে, প্রায় 200-300 বছর আগে থেকে, ওই সময় থেকে মোটামুটি এই ধর্মটা প্রচলিত ছিল. এখন তোমরা বলতে পারো যে স্যার, মানে এটা একটু অফ টপিক আলোচনা, যে স্যার হাউ ইজ ইট পসিবল দ্যাট বিফোর জেসাস ক্রাইস্ট ক্রিশ্চিয়ানিটি ওয়াজ দেয়ার. মানে আমি যেহেতু বললাম যে ঈসা আলাইহিস সালামের মানে ঈসা আলাইহিস সালামকে তো ওরা বলে জেসাস ক্রাইস্ট, জেসাস ক্রাইস্ট. তো জেসাস ক্রাইস্ট আসার আগেও ওরা না ওই যে সূর্য আছে না, সূর্য পূজা করতো. ইভেন তোমরা যদি কখনো কোনো ক্যাথলিক চার্চ দেখো, যেরকম ওই যে ঢাকায় একটা আছে, ওই যে ইয়ের দিকে যাইতে, গুলিস্তান থেকে সদরঘাট দিকে যাইতে একটা জায়গা পড়ে, ওই যে জজ কোর্ট এলাকা একটা জায়গা পড়ে, গুলিস্তান থেকে সদরঘাটের দিকে যেতে, ওখানে একটা ক্যাথলিক চার্চ আছে. বা তোমরাও যদি কখনো দেখো খ্রিস্টান ক্যাথলিক চার্চ, দেখবা চার্চের গেটে বা চার্চের জানালায় বা বা কোথাও দেখবা একটা লাল কালারের সার্কেল থাকে, লাল রঙের বৃত্ত. তো এই লাল কালারের সার্কেল বা লাল কালারের বৃত্ত হচ্ছে দ্য সিম্বল অফ ক্যাথলিসিজম. এবং এরা না অনেক আগে সূর্য পূজা করত, এবং পরবর্তীতে এদেরকে একটু মডারেট করে, এদেরকে একটু আপগ্রেড করে আস্তে আস্তে খ্রিশ্চানিটি ধর্মটা বানানো হয়েছে. এবং খ্রিস্টান ধর্ম পরবর্তীতে আরো অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে, যেটা ইনশাল্লাহ তোমরা যখন সেকেন্ড ইয়ার উঠবে, তোমাদের যে একটা মেজর আসবে, নতুন মেজর হিস্ট্রি অফ লিটারেচার, ওখানে তোমাদেরকে আমি শিখাবো যে কিভাবে অ্যাংলিকানিজম, কিভাবে প্রোটেস্ট্যান্টিজম, কিভাবে ব্যাপটিজম, মানে এই শাখা প্রশাখা যেগুলো সৃষ্টি হয়েছে. যেরকম আমাদের মুসলমান ধর্মের মধ্যেও কিন্তু এরকম কিছু সেগমেন্ট বা এরকম কিছু গ্রুপ আছে, যেমন শিয়া, সুন্নি, কাদিয়ানি, রাইট? আচ্ছা, তো জেমস জয়েস ছিলেন একজন ক্যাথলিক পরিবারের সদস্য, এবং তার বাবা ছিলেন একজন গভর্নমেন্ট সিভিল সার্জেন্ট. তো সিভিল সার্ভিসে উনি ছিলেন, কিন্তু সমস্যাটা হয়ে গিয়েছে যে এই লোকটার একটা বদ অভ্যাস ছিল. জেমস জয়েসের কথা বলতেছি না, তার বাবার কথা বলতেছি. এই ইনফরমেশন গুলো এত আগে থেকে দিচ্ছি বিকজ it will be very much helpful for you when you will write the answer to the broad questions of this short story. এই শর্ট স্টোরির যখন তোমরা ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার লিখবা, তখন এই ক্লাস রেকর্ডটা যদি তোমরা শুনে শুনে, মানে যদি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়ে থাকো, যদি ভালো মার্ক পেতে থাকো, সবাই জিজ্ঞেস করে স্যার পোলাপাত 3 এর উপরে সিজিপি কেমনে পায়, 3.2, 3.3 কেমনে পায়, এই যে এমনে পায়. ওরা এই কথাগুলো ওদের অ্যান্সারে লিখে, যার কারণে এক্সামিনার খুশি হয়ে খুশির ঠেলায় ওদেরকে 10-এ 7.5 এমনকি 8ও দিয়ে দেয়. যেটা আমি তোমাদেরকে সবসময় বলি, কিন্তু ক্লাস রেকর্ড কয়টা পোলাপান শুনে. যাই হোক, তো জেমস জয়েসের বাবা জন, মিস্টার জন, সে ছিল একজন সিভিল সার্ভিস হোল্ডার, কিন্তু সে দেখা গেছে ড্রাঙ্কেন থাকার অবস্থায়, মানে তার মদ পান করার বদভ্যাস ছিল, যার কারণে ফ্যামিলির অবস্থা বেশ খারাপ হয়ে যায়. এবং পরবর্তীতে এই ফ্যামিলির কন্ট্রোলটা মূলত জেমস জয়েসের যে মা ছিল, মিসেস জেইন, তাকে নিতে হয়. তো এই যে তোমরা বুঝতেই পারতেছো যে জীবন যুদ্ধের একটা বেশ মানে ভয়ঙ্কর একটা দিক, বা জীবনের বাস্তবতা কতটা কঠিন হয়, এটা কিন্তু জেমস জয়েস স্বচক্ষে দেখেছে. তোমরা শুনলে অবাক হবা, জেমস হ্যাড 9 সিডলিংস. ওর 9টা ভাই বোন ছিল, এবং ও ছিল প্রথম ব্যাটসম্যান, মানে ও ছিল সবচেয়ে বড় সন্তান.
এবং জেমসের জন্মের পরপরই ওদের ফ্যামিলির অবস্থা বেশ খারাপ হয়ে যায়, কিন্তু এই ছেলেটা বেশ ট্যালেন্টেড ছেলে ছিল এবং এ নিজে পরে তার মেধা, তার বুদ্ধি, তার সাহিত্য জ্ঞান দিয়ে সে ইউরোপের বিভিন্ন জায়গায় ট্যুর করে এবং ইউরোপের বিভিন্ন জায়গায় যেরকম প্যারিস, তারপর রোম, বিভিন্ন জায়গায় সে গিয়ে কখনো জার্নালিস্ট সাংবাদিক হিসেবে কাজ করে, কখনো টিচার হিসেবে কাজ করে এবং পরবর্তীতে সে সাহিত্যকর্মে বেশ ভালো নাম কামাই করে। তো এটা ছিল জেমস জয়েস সম্বন্ধে খুব ছোট্ট একটা ইন্ট্রোডাকশন। এবার আসো অ্যারাবি। Araby was published in 1914 সালে in the 15 short story collection called Dubliners. অ্যারাবি জেমস জয়েসের 1915 সালে বা মতান্তরে 1914 সালে পাবলিশ হওয়া যে একটা ছোট গল্পের সমগ্র কালেকশন ছিল, যে ছোট গল্পের কালেকশনের নাম ছিল ডাবলিনার্স। এই ডাবলিনার্স নামক ছোট গল্পের কালেকশনের মধ্যে একটা ছোট গল্প, এবং এই কালেকশনটার মধ্যে কয়টা ছোট গল্প ছিল? এভরিওয়ান কথা বলো, কয়টা ছোট গল্প ছিল? 15টা। 15টা। এই 15টার মধ্যে একটা ছোট গল্প হচ্ছে এই অ্যারাবি। নাও এই যে ডাবলিনার্স, এই গল্পের সমগ্রটা, ছোট গল্পের সমগ্রটা, এবং সেখান থেকে যে নেওয়া হয়েছে অ্যারাবি, এটার মানে শানে নজুল, মানে এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি? দেখো, এই কথাটা তোমরা অ্যান্সারে অবশ্যই লিখবা, অ্যারাবি থেকে যে কোশ্চেনে আসুক। জয়েস মানে জেমস জয়েস had experienced the real harsh scenarios of life in the middle class territory in the city of Dublin. And this is what he picturized in his short story collection, Dubliners, especially in the short story Arabi. মানেটা কি? মানেটা হচ্ছে জয়েস জীবনের একদম বাস্তব সত্য যে হার্শ সিনারিও মানে দৃশ্য, জীবনের যে একদম বাস্তব সত্য যে একটা রূঢ়, হার্শ মানে কি রূঢ়, তাই না, বা কঠিন, জীবনের যে কঠিন বা রূঢ় ছবিটা, মানে জীবনের যে দৃশ্যটা আছে, সেই বাস্তব একদম সত্যিকারের দৃশ্যটা সে এক্সপেরিয়েন্স করেছিল, যেটা সে তার শর্ট স্টোরি কালেকশন ডাবলিনার্স এর মধ্যে তুলে ধরেছে, বিশেষ করে অ্যারাবি স্টোরিটাতে। ইন দিস স্টোরি হি অ্যাটেম্পটেড, মানে সে প্রয়াস করেছিল, মানে সে চেষ্টা করেছিল, হি অ্যাটেম্পটেড টু ব্রিং ইন লাইফ একটা, এটা কিন্তু একটা ফ্রেজ, ব্রিং ইন লাইফ মানে হচ্ছে চিত্রায়িত করা। He attempted to bring in life, খুব সুন্দর একটা অংশ, সে চেষ্টা করেছিল চিত্রায়িত করতে। He attempted to bring in life the hand to mouth life of the Dublin citizens, which he observed very closely in his childhood. মানে হচ্ছে এই গল্পটার মধ্যে সে প্রয়াস করেছিল, অ্যাটেম্পটেড প্রয়াস করা বা চেষ্টা করে, কি চেষ্টা করেছিল? ব্রিং ইন লাইফ
মানে চিত্রায়িত করা বা বর্ণনা করা, ব্রিং ইন লাইফ। সে চেষ্টা করেছিল এটা বর্ণনা করতে যে ডাবলিন শহরের যে নাগরিকরা তাদের যে হ্যান্ড টু মাউথ লাইফ। হ্যান্ড টু মাউথ মানে কি বলো তো কেউ? হোয়াটস দ্য মিনিং অফ হ্যান্ড টু মাউথ? কারো মনে নেই? দিন এনে দিন খাওয়া জীবন, বলে না, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিভস ফ্রম দেয়ার হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। ডাবলিন শহরের এই নাগরিকদের অবস্থা কিন্তু এরকম ছিল। আচ্ছা, ডাবলিন শহরটা কোথায় গাইজ? ডু ইউ নো? জানি না স্যার। ওকে, নর্দার্ন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড তো জানো, আয়ারল্যান্ড কোথায়? ইংল্যান্ডের পাশে আয়ারল্যান্ড, ঠিক আছে? এবং এই তিনটা দেশ, এটা মনে রাখবা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এই তিনটা দেশ মিলে বলা হয় গ্রেট ব্রিটেন। ওকে, শুধু ইংল্যান্ড কিন্তু একটা, কিন্তু ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এই তিনটাকে মিলিয়ে বলা হয় গ্রেট ব্রিটেন। যেরকম মনে করো শুধু ভারত বা শুধু ইন্ডিয়া, এটাকে আমরা ভারত হিসেবে চিনি। আর যখন বলা হয় ভারতীয় উপমহাদেশ, দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তখন কোন কোন দেশকে বোঝানো হয় বলো তো? ভারত, ভারত, বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ, এগুলা। পাকিস্তান, এগুলা সেম কাহিনী ইংল্যান্ডের বেলাতেও। তোমরা যখন এই যে সেকেন্ড ইয়ারে উঠবা না, সেকেন্ড ইয়ারে এই যে এই টার্মটা গ্রেট ব্রিটেন, এটা তোমরা কয়েকবারই পাবা, ঠিক আছে? এবং আরো মজার বিষয় হচ্ছে এই স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডকে ইংল্যান্ড অনেক দিন শাসন করেছিল, এরা পরে মাথাচাড়া দিয়ে ওঠে এবং এরা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। ওকে, আচ্ছা যাক। তো আয়ারল্যান্ডের উত্তর দিকের একটা শহর হচ্ছে এই যে ডাবলিন। ওকে, এবং এই ডাবলিন শহরটা ছিল একেবারে মধ্যবিত্ত, দিন এনে দিন খাওয়া মানুষের জীবনের মতো। এই শহরেই কিন্তু জেমস জয়েস বড় হয়েছিলেন, এবং এই শহরেরই একটা বাস্তব চিত্র, রিয়েল পিকচার উনি তুলে ধরেছেন এই অ্যারাবি নামক ফিকশনাল স্টোরিতে। ফিকশনাল মানে কি? কাল্পনিক। আচ্ছা, এবার চলো, আজকে আমি তোমাদেরকে জাস্ট এই গল্পের খুঁটিনাটি মানে ক্রিটিক্যাল অ্যানালিসিস, ব্যাকগ্রাউন্ড, এক্সপ্লেনেশন এগুলো পড়াবো। নেক্সট ক্লাসে আমরা লাইন বাই লাইন ধরে গল্পটা শেষ করে দিব। কি গাইস, এভাবে করলে ভালো হয় না জি স্যার। নাকি? কারণ আমি যদি জাস্ট লাইন বাই লাইন ধরেই পড়াই যাই, তাহলে এই ইনফরমেশন গুলো তো তোমরা পাবা না। ইনফরমেশন গুলো দিয়ে নেক্সট ক্লাসে আমরা খুব দ্রুত লাইন বাই লাইন ধরে গল্পটা শেষ করে দেবো, তাহলে এই গল্প খাল্লাস। আচ্ছা, তো এই এই গল্পটার মেজর থিম হচ্ছে, মেজর থিম ইকুয়ালস টু অ্যাডোলেসেন্স মানে বালেগত্ব, আর আরেকটা হচ্ছে চাইল্ড ইনোসেন্স ভার্সাস রিয়ালিটি। এই দুইটা হচ্ছে এই গল্পের মেইন থিম। এখন অ্যাডোলেসেন্স মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ অ্যাডোলেসেন্স? অ্যাডোলেসেন্স is a period in the growth of human beings when they enter the mature age from the childhood। মানে হচ্ছে যেটাকে আমরা বাংলাতে বলি বালেগত্ব অথবা বয়ঃসন্ধিকাল। বালেগত্বটা ঠিক না আমার মনে হয়, আমার তো বাংলা একটু খারাপ। বয়ঃসন্ধিকাল যেটা মানে সোজা কথা, ওই যে 17-18 বয়স এরকম টাইমে নতুন নতুন ছেলে মেয়েরা যে একটু ম্যাচিউর ম্যাচিউর হয়, ওই যে ক্লাস 8-9 এর ছেলে মেয়েগুলো, রাইট? এখনকার ছেলেমেয়েরা মনে হচ্ছে আরো একটু বেশি আগে আগেই ইয়ে হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায়। তো যাক, অ্যাডোলেসেন্স হচ্ছে যখন, অ্যাডোলেসেন্সটা হলো হিউম্যান বিইং এর যে গ্রোথ। গ্রোথ মানে কি? বেড়ে ওঠা। হিউম্যান বিইং এর মানে মানুষের বা মানব জাতির বেড়ে ওঠার যে সময়টা আছে, গ্রোথ, এই গ্রোথের মধ্যে একটা পিরিয়ড, মানুষের যে গ্রোথ থাকে, গ্রোথের মধ্যে তো অনেকগুলো পিরিয়ড থাকে, তাই না? গ্রোথ মানে কি? বেড়ে ওঠা।
বেড়ে ওঠার মধ্যে অনেকগুলো পিরিয়ড থাকে না, যেমন চাইল্ডহুড মানে শিশুকাল, তারপরে হচ্ছে বয়হুড বাল্যকাল, তারপর টিনেজ ওই যে 13 থেকে 19, তারপর অ্যাডোলেসেন্স, তারপর হচ্ছে ইউথ মানে যৌবন, তারপর হচ্ছে অ্যাডাল্টহুড, তারপর হচ্ছে ওল্ড এজ। এগুলো তো বিভিন্ন স্তর থাকে। তো অ্যাডোলেসেন্স হচ্ছে হিউম্যান গ্রোথ, মানুষের বেড়ে ওঠার মধ্যে এমন একটা স্টেজ যখন মানুষ কি করে চাইল্ডহুড থেকে ম্যাচিউরিটিতে প্রবেশ করে, এবং এই সময়টা কিন্তু খুবই সেন্সিটিভ। বিশেষ করে তোমরা এই কারণে খেয়াল করে দেখবা যে 8, 9, 10 এর পোলাপানরা একটু কিন্তু বেশি সেন্সিটিভ হয়, ছেলেরা মেয়েরা যেটাই বলো এরা কিন্তু একটু বেশি সেন্সিটিভ হয়, বিকজ দে আর ইন এই যে অ্যাডোলেসেন্স, তারা অ্যাডোলেসেন্স এই স্টেজটাতে থাকে। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে চাইল্ডহুড ফ্যান্সি। আচ্ছা, ফ্যান্সি মানে কি? কল্পনা, ইমাজিনেশন। চাইল্ডহুড ফ্যান্সি এগেনস্ট childhood fancy against cruel reality। এটা হচ্ছে এই গল্পের আরেকটা থিম। মানে কর্কশ বা এটাকে কি বলে, নিষ্ঠুর বলা যায় না, মানে এটা কি বলবো, মানে হাট্টা খাট্টা মানে কর্কশ বাস্তবতা একদিকে, আর আরেকদিকে হচ্ছে শিশু মনা একটা কল্পনা। বাচ্চারা বা চাইল্ডরা যে একটা মানে তারা যে একটা কল্পনার জগতে থাকে, আচ্ছা আছে না যে ইয়াং ছেলে মেয়ের, ওরা তো সবসময় কল্পনা, তারপর বিভিন্ন কিছুর ইমাজিনেশন এইগুলা নিয়ে তো থাকে। তো একদিকে হচ্ছে ছেলেমি কল্পনা, চাইল্ডহুড ফ্যান্টাসি বা ফ্যান্সি যেটাই বলো না কেন, আরেকদিকে হচ্ছে কর্কশ বাস্তবতা। এই যে দুটোর মুখোমুখি অবস্থান, এটা হচ্ছে গল্পের আরেকটা থিম। তাহলে এই গল্পের দুটো থিম হচ্ছে অ্যাডোলেসেন্স আর আরেকটা হলো চাইল্ডহুড ইমাজিনেশন বা ফ্যান্সি এগেনস্ট হার্শ রিয়ালিটি। এই দুটো হচ্ছে গল্পের মেইন থিম। এখন তোমাদেরকে গল্পটা বলে দিই। গল্পটার কাহিনী একেবারে ছোট, খুবই ছোট, কিন্তু এটার মর্মার্থ মানে এটার যে ক্রিটিক্যাল মিনিং বা এটার যে ডিপ মিনিং সেটা অনেক জটিল, যেটার উপর তোমাদের কোয়েশ্চেন আসে। এই গল্পটা কিন্তু একেবারে সহজ। গল্পটা হচ্ছে, এই গল্পটা যেহেতু একটা কাল্পনিক গল্প, মানে এই গল্পের চরিত্র বা এই গল্পের যে জায়গাগুলো সেটা সব মানে পুরাটা বাস্তব না। তবে হ্যাঁ, এই গল্পের যে সেটিংটা, প্লেস সেটিং নর্থ রিচমন্ড স্ট্রিট, এটা বাস্তব। মানে যেহেতু আমি একটু আগে বলছিলাম না যে জেমস জয়েস সে নিজেই যেহেতু ডাবলিন শহরে বড় হয়েছে, তো ডাবলিন শহরের যে জীবনযাত্রা বা ডাবলিন শহরের যে মানুষের মন মানসিকতা, সেটাই কিন্তু আসলে সে এই ছোট গল্পের মাধ্যমে তুলে ধরেছে। এবং এই ছোট গল্পে সে এটাও দেখিয়ে দিয়েছে যে একটা ছেলে সে কিভাবে তার বয়ঃসন্ধি কালটাকে ফেস করে, কিভাবে সে তার কাল্পনিক জগৎ থেকে বের হয়ে বাস্তবতার রূঢ় বাস্তবতার সাথে মিশে যায়, এটাকেই সে দেখাইছে। ওকে, তো ডাবলিন শহরের উত্তর দিকে একটা জায়গা নর্থ রিচমন্ড স্ট্রিট, যেরকম ঢাকার মধ্যে বিভিন্ন জায়গা আছে না, আজিমপুর, মিরপুর, মোহাম্মদপুর, গুলিস্তান। তো ডাবলিন শহরের একটা উত্তর দিকের একটা জায়গা ছিল নর্থ রিচমন্ড স্ট্রিট, যেখানে মূলত মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিগুলো বেশি থাকতো। এই গল্পের যে প্রোটাগনিস্ট মানে মেইন চরিত্র, প্রোটাগনিস্ট এটা কিন্তু ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। দ্যাট মিনস দ্য প্রোটাগনিস্ট ক্যান বি এ হিরো or a heroine. The protagonist of this story is an adolescent. মানে এই গল্পের যে ছেলে চরিত্রটা, তার বয়সটা নির্দিষ্ট করে বলে না, কিন্তু বলা হয়েছে সে একজন অ্যাডোলেসেন্ট, অর্থাৎ তার বয়সে 17, 18 এরকমই হবে। মানে সে এখন বয়ঃসন্ধিকালের ভিতরেই আছে, এরকম সামথিং। তো এই গল্পের যে প্রোটাগনিস্ট, তার নামটা প্রকাশ করা হয় না, এবং দেখানো হয় যে সে তার আঙ্কেল এবং আন্টের সাথে নর্থ রিচমন্ড স্ট্রিটের একটা কানাগলিতে থাকে। কানাগলি মানে কি জানো? অন্ধকার গলি। মানে যে গলিটা একেবারে মনমরা, মানে মনে হয় যে এই গলিতে কোনো মানুষই থাকে না, বাড়ি ঘর আছে কিন্তু কেমন চুপচাপ, কেমন একটা নিষ্প্রাণ, কেমন একটা মরা মরা টাইপের গলি। ঠিক আছে? এবং যে গলিতে
মানে সবসময় কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব বিরাজ করে, যে কারণে এটাকে বাংলাকে বলা হয় কানাগলি। তো নর্থ রিচমন্ড স্ট্রিটের একটা ডার্ক স্ট্রিটে শেষ মাথায়, at the street end, a two-storied building, দুই তালা বাড়িতে এরা থাকতো। কে কে থাকতো? এই যে প্রোটাগনিস্ট মানে গল্পের যে মেইন চরিত্র, তার আঙ্কেল এবং আন্টের সাথে থাকতো। বুঝছো? ভালো কথা। তো এই গলিটার বর্ণনা দেওয়া হয়েছে এরকম, ওই যে যেটা তোমাদের বললাম, যে গলির আশেপাশে বিল্ডিং আছে এবং এখানে একটা বাজারের কথা উল্লেখ আছে, যে বাজারে মানুষজন কেমন হয়ে থাকে, মানে মদ খেয়ে চিল্লাপাল্লা করে, মহিলারা অনেক বেশি ঘের ঘের করে, দামাদামি করে, দর কষাকষি করে। মানে ওই যে তোমরা ওই যে রেলওয়ে স্টেশনের বস্তিতে বা যেখানে লোয়ার মিডল ক্লাসরা থাকে, ওখানকার বাজারগুলা কিরকম হয়, নোংরা, তারপর ময়লা আবর্জনা ভরা, তারপর বাজারে অনেক বেশি চিল্লাপাল্লা হয় জিনিসের দামপত্র নিয়ে, তারপর অনেক সময় গাঞ্জখোর বাবাখোর এরা বাজারের মধ্যে ঘোরাফেরা করে, এরকম একটা অবস্থা থাকে না? সেম অবস্থাটা ছিল নর্থ রিচমন্ড স্ট্রিটের একটা বাজারে। তো এই গল্পের মধ্যে শুরুর দিকে নর্থ রিচমন্ড স্ট্রিটের একটা বর্ণনা দিয়েছিল, এবং লেখক এখানে এই কথাটাও বলছে যে এই গলিটা তখনই লাইভলি, মানে তখনই জীবন্ত হইতো যখন ওই যে এই গলিতে একটা খ্রিশ্চান মিশনারি স্কুল আছে। এই স্কুলটা যখন বিকালে ছুটি হইতো, এই স্কুলের বাচ্চারা এই গলিতে বের হয়ে যেত, বাচ্চারা খেলাধুলা করতো, একমাত্র ওই সময় এই গলিটাতে একটু প্রাণ ফিরে আসতো। এছাড়া সারাটা দিন এই গলিটা মনে হইতেছিল একটা মরা গলি। এরকমই একটা গলিতে, মনমরা একটা জায়গায় এই লেখক এই গল্পের যে মেইন চরিত্র সে থাকতো। ওকে, এরপরে কাহিনী কি হয়েছে, এই প্রোটাগনিস্টের একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে ম্যাঙ্গান, এবং এই প্রোটাগনিস্টের মানে মেইন চরিত্রের বন্ধু তাদের বাড়ি থেকে একটু সামনেই থাকতো। কাহিনীটা ঘটছে অন্য জায়গায়, কুচকুচ হোতাহে হয়ে গেছে, মানে ম্যাঙ্গানের যে বোন ছিল ওই বোনের নামও উল্লেখ করা হয় না। গাইস তোমরা শুনে মজা পাবা যে পুরো গল্পে খালি একটা চরিত্রের নাম উল্লেখ করা হচ্ছে, ম্যাঙ্গান। মানে এই গল্পের যে বর্ণনা করি, মানে গল্পের যে প্রোটাগনিস্ট, ওই প্রোটাগনিস্টের দোস্ত, মানে গল্পের প্রধান চরিত্রের বন্ধু ছিল ম্যাঙ্গেন, যার বোনের সাথে এই প্রধান চরিত্রের কুচকুচ হোতা হে, দূর থেকে প্রেম। এটা কথা আছে নাকি, ভালোবাসি তাই ভালোবেসে যায়, এক নজরে প্রেম। তো এই গল্পের যে ছেলেটা, এই যে অ্যাডোলসেন্ট যে ছেলেটা প্রধান চরিত্র, সে তার বন্ধুর ছোট বোনকে দেখে সে প্রেমে পড়ে যায়, এবং প্রত্যেকটা দিন যখন এই যে ছেলেটাই গল্পের নায়ক আর কি, সে যখন স্কুলে যেত তখন ওই মেয়েটাকে, মানে ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় থাকতো যে ওই মেয়েটাকে কখন জানালা দিয়ে এক ফাঁকি একটু দেখা যাবে। আহ, কি প্রেম! দেখো। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এটা কি ছোট বোন হবে নাকি বড় বোন হবে? হ্যাঁ উর্মি বলো। বলছি ওই যে বোনটা কি বড় ছিল নাকি ছোট ছিল? ছোট ছোট। আমি শুনছিলাম নাকি বড় বোন। আচ্ছা ঠিক আছে। তো এরপরে যেটা হয়েছে যে এই বোনটাকে দেখার পরে সে প্রেমে পড়ে, এবং প্রত্যেক দিন যখনই সে স্কুলে যেত তখনই এই বোনটাকে এক নজর দেখে তারপরে যেত। হ্যাঁ, তো এরপরে যেটা হয়েছে যে একদিন তার, মানে ওই যে একটা কথা আছে না, মেঘনা চাইতে বৃষ্টি, সে তো এই মেয়েটার সাথে তার ভালোবাসার কথা প্রকাশ করবে তো দূরে থাক, মেয়েটার সাথে সে কথা বলতে খুব লজ্জা পেত। তো এই যে তোমরা কয়েকটা জিনিস খেয়াল করো, মানে আজকে আমি তোমাদেরকে ক্রিটিক্যাল অ্যানালিসিসটা পড়াচ্ছি। এই গল্পের মধ্যে এই যে বর্ণনাগুলো, একটা মেয়েকে দূর থেকে দেখে প্রেমে পড়া, জাস্ট একটা নজরে প্রেমে পড়া, এটা কিন্তু এই অ্যাডোলসেন্স মানে বয়ঃসন্ধিকালের একটা বৈশিষ্ট্য, যেটা এই গল্পের মেইন থিম। প্লাস আরেকটা জিনিস, এই যে মেয়েটাকে দেখে প্রোটাগনিস্ট মানে মেইন চরিত্র সে কথা বলতে পারতো না, তার অনুভূতি প্রকাশ করা তো দূরে থাক, সে কথাই বলতে পারতো না, এটাও কিন্তু আরেকটা অ্যাডোলসেন্সের ফিচার বা ক্যারেক্টারিস্টিক। ওকে, আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে এরপরে একদিন এই গল্পের যে প্রোটাগনিস্ট তাকে অবাক করে দিয়ে ওই মেয়েটাই, আমি গল্পটা সংক্ষেপে বলতেছি, ওই মেয়েটাই তখন এই প্রোটাগনিস্টকে ডেকে বলে যে আচ্ছা, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবা?
এই নেক্সট ফ্রাইডেতে মানে উইকেন্ডে আমার স্কুলে মানে ওই মেয়েটার স্কুলে একটা ধর্মীয় অনুষ্ঠান আছে যেটাকে বলা হচ্ছে রিলিজিয়াস রিট্রিট। রিলিজিয়াস রিট্রিট মানে হচ্ছে যেরকম আমাদের অনেক সময় মিলাদ মাহফিল হয় না, তো ওরা তো খ্রিস্টান ছিল এবং এই গল্পের মধ্যে যে স্কুলটার কথা উল্লেখ আছে সেটা হচ্ছে একটা খ্রিস্টান মিশনারি স্কুল। তো ওদের ধর্মের জাস্ট একটা গেট টুগেদার, একটা মেডিটেশন টাইপের একটা আহ, এটা কি বলবো অনুষ্ঠান ছিল যেটাকে বলা হয়েছে রিলিজিয়াস রিট্রিট। তো বলতেছে যে আমি রিলিজিয়াস অ্যাক্টিভিটির কারণে আমি স্কুলে থাকবো, আমি ব্যস্ত থাকবো, তো তুমি কি অ্যারাবির দিকে যাবা? এই যে গল্পের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম যেটা হচ্ছে অ্যারাবি, অ্যান ওরিয়েন্টাল বাজার। আচ্ছা, ওরিয়েন্টাল মানে কি? ওরিয়েন্টাল মানে হচ্ছে আহ, এই যে ডাবলিন বা আয়ারল্যান্ড, এটা তো ইউরোপের একটা দেশ, তাই না? কিন্তু এই ইউরোপিয়ান দেশের মধ্যে কিছু বাজার ছিল বা কিছু জায়গা ছিল যেখানে এশিয়ান বা মিডল ইস্টের জিনিসপত্র পাওয়া যেত। যেরকম মনে করো আমাদের দেশে যখন বাণিজ্য মেলা হয় তখন কি বিভিন্ন দেশের প্রোডাক্ট পাওয়া যায় না? থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান। তো যখন মানে কোন একটা দেশে বা এলাকায় বাইরে থেকে আগত বহিরাগত দেশের পণ্য পাওয়া যায় সেটাকে বলা হয় ওরিয়েন্টাল বাজার। তো ডাবলিনে এরকম একটা বাজার ছিল যেটাকে বলা হতো অ্যারাবি, কিন্তু এটা বাস্তবে ছিল না। এটা এই গল্পে কাল্পনিক হিসেবে মানে ফিকশনাল একটা বাজার হিসেবে জেমস জয়েস নিয়ে আসে, বাট ইট ডিড নট এক্সিস্ট ইন দ্য রিয়েল হিস্ট্রি। অ্যারাবি বাজারটা এখানে লেখক কেন ইন্ট্রোডিউস করেছে, আমি কিন্তু তোমাদের কাছে ক্রিটিক্যাল অ্যানালিসিস পড়াচ্ছি। অ্যারাবি বাজারটা এটা কি বললাম আমি, এটা ছিল একটা ওরিয়েন্টাল বাজার, অর্থাৎ এখানে মিডল ইস্ট এর জিনিসপাতি পাওয়া যেত, মেয়েদের টুকটাক অর্নামেন্টস, তারপর বিভিন্ন এটা কি বলে ডেকোরেটিং আইটেমস, ঠিক আছে? তো ওই যে মেয়েটা ম্যাঙ্গেনের যে সিস্টার, হ্যাঁ, তার খুব শখ ছিল এই বাজারটা ভিজিট করা এবং এই বাজার থেকে কিছু একটা কিনে নেওয়া যাওয়া। উল্লেখ্য এই বাজারে কিন্তু এই গল্পের যে নায়ক, যে প্রোটাগনিস্ট, সে নিজেও কিন্তু কখনো যায়নি। সে বাজারের নাম শুনেছে আরবি, অনেক সুন্দর বাজার, মিডল ইস্টের ইয়া পাওয়া যায়, ঠিক আছে? যেরকম আমাদের বাংলা একটা গান আছে না, মেলায় যাই রে, অনেক আগের একটা গান, মানে একটা ফ্যান্টাসি যে এই বাজারটাতে তো কখনো যায়নি, না জানি এটাতে কি কি আছে, ঠিক আছে? তো এই আরবি বাজারটা ছিল এ প্লেস অফ কি বলবো, ইমাজিনেশন, রোমান্টিক ইমাজিনেশন। মানে এই জায়গা মনে হয় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এই জায়গায় গেলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাবে, এরকম একটা ইমাজিনেশন এই গল্পের মেইন ক্যারেক্টার মানে যে যে বর্ণনা করতেছে নায়কটা, ছেলেটা, তার মধ্যে ছিল। তো যখন ওই মেয়েটা নিজে থেকে সেধে এসে নিজে থেকে এই ছেলেটাকে বলল যে তুমি আমার জন্য কিছু একটা এনে দিতে পারবা, আমি তো ওই উইকেন্ডে স্কুলে ব্যস্ত থাকবো ধর্মীয় অনুষ্ঠানে, তো তুমি কি যদি কিছু এনে দিতে পারতা, ছেলে তো একেবারে কি বলবো একেবারে আকাশে উঠে গেছে, কারণ সে তো মেয়েটাকে দূর থেকে দেখে দেখে পছন্দই করে যেত কিন্তু কখনো কিছু বলতেই পারতো না। তো যখন মেয়েটা নিজে থেকে এসে ছেলেটার সাথে কথা বললো, তাও আবার বললো তো বললো, একটা জিনিস আবদার করলো, ছেলেরে তখন কে পায়? তখন ওই পুরাটা সপ্তাহ গল্পের মধ্যে বলা আছে, আমি সংক্ষেপে বলছি, ওই পুরাটা সপ্তাহ জুড়ে ছেলেটা খালি ইমাজিনেশন, কল্পনা করতেই থাকে কি আনবে, এটা আনবে, ওটা আনবে। এবং শুধু তাই না, সে তার আঙ্কেল, বললাম না যে ছেলেটা তার আঙ্কেল আর আন্টের সাথে থাকতো, তো ওই আঙ্কেলের কাছ থেকে সে পারমিশনও নিয়ে রাখে যে সে এই উইকেন্ডে এই আরবি বাজারে যাবে। তো উইকেন্ড আসে যথারীতি, কিন্তু তার আঙ্কেল যেই দিন ওই যে এই ছেলেটার ওই বাজারে যাওয়ার কথা, সেই দিন তার আঙ্কেল বাইরে যায়। আহারে, দুঃখ, ট্র্যাজেডি শুরু হলো। এবং ছেলেটা অধীর অপেক্ষায় ওয়েট করতে থাকে কখন তার আঙ্কেল আসবে, কখন সে বাজারে যাবে। তার আঙ্কেল আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় এবং তার আঙ্কেল তাকে কিছু টাকা দেয়। সে তো টাকাটা পায় একেবারে হরিণের মতো দৌড় দিছে, সে তখন সাথে সাথে ট্রেনে চড়ে সে আরাবিতে চলে যায়। বাট ইট ইজ অ্যান আলটিমেট ডিফিট। আলটিমেট ডিফিট মানে কি, এটা একটা কি বলবো সর্বশেষ হার বা মানে শেষ কি বলবো পরাজয়।
কেন পরাজয়? বিকজ when he reached Arabi, যখন সে আরাবিতে পৌঁছেছিল, it was almost closed. এটা অলমোস্ট ক্লোজড হয়ে গিয়েছিল। তোমাদেরকে এখন আমি ইম্পর্টেন্ট কিন্তু অনেক জিনিস বলি না, একটু পরে বলবে কাহিনীটা শেষ করে, তখন মজাটা পাবা। তো সে যখন আরাবিতে পৌঁছায় দেখতেছে যে অলমোস্ট অনেক স্টল বন্ধ হয়ে গেছে, অল্প কয়েকটা স্টল খোলা আছে, এবং ওই স্টল গুলাতে যে জিনিসগুলো আছে ওগুলো অনেক এক্সপেন্সিভ। হি ক্যান নট অ্যাফোর্ড দেম। অ্যাফোর্ড মানে সে তার সামর্থ্যে জিনিসগুলোকে কিনতে পারবে। তো একটা দোকানে দেখলো একটা বয়স্ক মহিলা, সে তার দুজন কাস্টমার, দুজন লোকের সাথে কথাবার্তা বলতেছে, এবং মহিলার কথাবার্তাগুলো কেমন একটা মানে গ্লানিময়, কেমন একটা সরো টাইপের কথাবার্তা চলতেছিল, এবং মহিলার হাতে ওই যে হয়তো বা কোনো একটা পয়সার থলি ছিল বা কিছু একটা ছিল। যখন তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি লাইন বাই লাইন ধরে পড়াবো তখন এই খুঁটিনাটিগুলো জানতে পারবা। মানে এই মহিলার বর্ণনাটা দিয়েছো একটা মন খারাপ করা পরিবেশ তুলে ধরার জন্য। কারণ এই গল্পের যে বর্ণনাকারী প্রোটাগনিস্ট, সে তো ছোট, সে তো একজন অ্যাডোলেসেন্ট, মানে তার বয়স হচ্ছে 17-18 এরকম। তো সে যখন গেছে দেখতেছে ওই বড়রা কথা বলতেছে, তাদের কথাবার্তার মধ্যে একটা নিষ্প্রাণ নিষ্প্রাণ ভাব, এবং তার চেয়েও বড় কথা এই গল্পের লাস্টের দিকে এই মেলাটার যে বর্ণনা আছে, যে মেলাটার অনেক লাইট বন্ধ হয়ে গিয়েছে, অল্প কয়েকটা দোকান খোলা, এবং আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে যায়, এবং এই গল্পের যে প্রোটাগনিস্ট সে অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকে। এই যে এইটা হচ্ছে টু এক্সপেরিয়েন্স দ্য হার্শ রিয়ালিটি। দেখো, এই যে তোমাদেরকে একটু আগে বলেছিলাম এই গল্পের কি থিম ছিল? চাইল্ডিশ ইমাজিনেশন অথবা ইয়াং হার্ট লাভ, জোয়ান দিলের ভালোবাসা এগেনস্ট দ্য হার্শ রিয়ালিটি। মানে একদিকে হচ্ছে জোয়ান মনের ভালোবাসা বা ছেলেমি কল্পনা, আরেকদিকে হচ্ছে কর্কশ বা কি বলবো নিষ্ঠুর বাস্তবতা। সারাটা সপ্তাহ জুড়ে বেচারা খালি দিন গুনতেছে, কবে উইকেন্ড আসবে, কবে ফ্রাইডে আসবে, কবে সে আরাবিতে যাবে, এবং আরাবি না জানে ওখানে কি আছে। এই যে দেখো, এই যে ইমাজিনেশন গুলো, এটা এই ইমাজিনেশন, এই কল্পনা কাদের শোভা পায়? যারা চাইল্ড, যারা ইয়াং এজ, বিশেষ করে যারা অ্যাডোলসেন্ট। কিন্তু যখন সে মেলাতে গেছে, গিয়ে দেখলো সব একেবারে যেটাকে বাংলায় বলে ঘুরে বালি। all his dreams became all his dream became worthless, মানে মূল্যহীন হয়ে পড়লো। এবং এই যে লাস্টের দিকে গল্পের একটা বর্ণনা আছে যে এই মেলাটার অন্ধকারের মধ্যে সে চুপ করে দাঁড়িয়েছিল, এটারও কিন্তু একটা কি বলবো সিম্বলিক বা এটার একটা সাহিত্যিক অর্থ আছে, যেটা হলো যে বাস্তবতা না আসলে এতটা চকচকে আলো ঝলমলে না, বাস্তবতা অনেকটাই কঠিন। এই বাস্তবতার কাঠিন্য বা বাস্তবতার যে রুডনেস, এটাকেই বোঝানো হয়েছে ওই যে মেলার মধ্যে যে অন্ধকার একটা পরিবেশ ছেয়ে গেছিল। এটাই গল্প। তো এই গল্পের মধ্যে মূলত তোমরা দেখো, এটা এখানে জেমস জয়েস কি বুঝাইলো? তিনটা জিনিস বুঝাইছে, খেয়াল করো। প্রথমে ওই যে নর্থ রিচমন্ড স্ট্রিটের যে বর্ণনা দিয়েছে, এটা দিয়ে বোঝানো হয়েছে নাম্বার 1 দ্য লাইফ অফ দ্য ডাবলিনার্স। ওই যে সে যে ছোটবেলায় ডাবলিন শহরে বড় হয়েছে, তার ওই এক্সপেরিয়েন্স থেকে সে এই গল্পে নর্থ রিচমন্ড স্ট্রিটের একটা বর্ণনা দিয়েছে, যেখান দিয়ে সে আসলে ডাবলিন শহরের অধিবাসীদের একটা চিত্র তুলে ধরেছে। তোমরা কি একটু ছবি দেখতে চাও? এভরিওয়ান ঘুমাচ্ছ না আছো? আছি স্যার। ডাবলিন ডাবলিনের এই যে নর্থ রিচমন্ড স্ট্রিটের একটা ছবি দেখাইতেছি, দেখো। দেখতে পাচ্ছ? কি দেখা যায়? কি দেখা যায় এভরিওয়ান? অন্ধকার একটা গলি, রাস্তায় ওইভাবে আলো সজ্জা কিছুই নাই। হুম। আর কি কি দেখা যায় একটু ভালো করে দেখো। এই ছবিতে যেগুলো দেখতে পাচ্ছ না, গল্পে সেম হুবহু এই বর্ণনাটা পাবা। যে নিরীহ ভাবে বাচ্চাটা দাঁড়াই আছে অসহায় হইয়া। ওই ছেলেটা ওই যে একটা মেয়ে আছে ওকে হয়তো দেখছে। হ্যাঁ, বন্ধুর বোনকে দেখতেছে দূর থেকে। আচ্ছা, ওটা মেয়ে না, ওটা একটা মহিলা। আচ্ছা, যাই হোক, এবার দেখো। আচ্ছা, তোমরা একটু মাইকটা মিউট করো। 1 নম্বর জিনিস দেখো, গলিটা একটু মনমরা না? জনমানবহীন, কেমন একটা মরাট্টা টাইপের অন্ধকারাচ্ছন্ন একটা গলি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, গলিতে কিন্তু কোনো আলো নাই, খালি ওই যে আশেপাশের বিল্ডিং এর জানালা থেকে একটা আলো এসে গলির রাস্তাতে পড়তেছে। ওই যে যেটাকে আমি বলছিলাম কানাগলি,
এটাই হচ্ছে নর্থ রিচমন্ড স্ট্রিট। এবং এই ছবিতে তোমরা যা দেখতেছো হুবহু এই জিনিসটা তোমরা যখন আমি যে নেক্সট ক্লাসে লাইন বাই লাইন পড়াবো এই বর্ণনাটা পাবা। ওকে, আচ্ছা, তো গেল হচ্ছে নর্থ রিচমন্ড স্ট্রিট। তো যেটা আমি বলতেছিলাম, এই গল্পে প্রথমে বর্ণনা আসছে দ্য ডিসক্রিপশন অথবা দ্য লাইফ অফ দ্য ডাবলিনার্স। নাম্বার 2, দ্য ইয়াং এজ ফ্যাসিনেশন ফর লাভ। নতুন নতুন মনে ওই যেটা কথা আছে না, পেহেলা পেহেলা প্যার, ঠিক আছে? নতুন নতুন মনে, কচি মনে যে একটা ভালোবাসা উকি দেয়, অর্থাৎ ওই যে অ্যাডোলেসেন্স, এই অ্যাডোলেসেন্সের বর্ণনা আসছে এই গল্পের দ্বিতীয় অংশে। এবং এই গল্পের লাস্ট অংশ বর্ণনা আসছে দ্য হার্শ রিয়ালিটি। ওই যে মেলার মধ্যে গিয়ে সে যে অন্ধকার মধ্যে দাঁড়ায় থাকলো, কিচ্ছু কিনতে পারলো না, একটা হাবার মতো দাঁড়ায় থাকলো, আশেপাশে সবগুলো স্টল বন্ধ হয়ে যাচ্ছে। এই যে সে বাস্তবতাটা, এই যে মেলার মধ্যে সে বাস্তবতাটা বুঝতে পারলো যে কত ধানে কত চাল। দ্যাট মিনস হোয়াট এভার ইউ ইমাজিন, ইট ইজ নট কম্পালসারি দ্যাট ইট উইল কাম ট্রু। তুমি যেটাই ইমাজিন করবে এটা মানে আবশ্যকীয় না যে এটাই বাস্তব হবে। এবং এই যে প্রোটাগনিস্ট, সে তার বন্ধুর বোনকে, ও শেট শেট শেট, সরি 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 গাইস, একটা ছোট্ট ইনফরমেশন ভুলে গেছে। উর্মি, ইউ আর কারেক্ট, ওটা বড় বোন ছিল। আই এম সরি ডিয়ার, আই এম সরি, ওটা বড় বোন ছিল, ম্যাঙ্গেনের বড় বোন ছিল। তো এই ম্যাঙ্গেনের যে বড় বোন ছিল, তার প্রতি লেখকের যে ইমোশনটা, এটা ধূলিসাৎ হয়ে গেল, এটা ডেস্ট্রয়েড হয়ে গেল কখন? কেউ কিছু বলবে? আচ্ছা, মাইকটা মিউট করো সবাই। তো এই যে দেখো, আমি যে একটা থিম লিখে দিয়েছিলাম যে দ্য ইয়াং ইমাজিনেশন ভার্সেস দ্য হার্শ রিয়ালিটি, এটাই যে গল্পের লাস্টে প্রতীয়মান হয়েছে যে ওয়েন দ্য প্রোটাগনিস্ট অথবা ওয়েন দ্য স্পিকার, এই গল্পের যে স্পিকার বর্ণনাকারী, সে যখন মেলাতে পৌঁছলো তখন সে বুঝতে পারলো যে কল্পনা করাটা খুব সহজ, কিন্তু এটাকে বাস্তব রূপ দেওয়া এটা ঠিক ততটাই কঠিন। এবং তার ভিতরে একটা ঘৃণা জন্মালো। অথচ ঠিক কিছুক্ষণ আগেও তার ভিতরে কিন্তু ভালোবাসার লাড্ডু ফুটতেছিল। হিজ হার্ট ওয়াজ জাম্পিং উইথ জয়, বাট আফটার সাম মোমেন্টস হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ হ্যাট্রেড। ঘৃণায় ভরে গেছে যে শালা এটা কি হলো আমার সাথে, কি দুনিয়া এটা। এই জিনিসটা দিয়েই মূলত জেমস জয়েস তার ডাবলিন অধিবাসীদের একটা রিয়েল বাস্তব চিত্র তুলে ধরেছেন। এবার তোমাদের আরেকটা মজার ইনফরমেশন দিয়ে আমরা ক্লাসের লাস্টের দিকে চলে আসছি। There is a personal relation between this story and James Joyce's own life. এই যে এই গল্পের যে বর্ণনাকারী, সে যে ম্যাঙ্গেনের বড় বোনকে দেখে যে প্রেমে পড়ছিল, আমি আসলে ওই সময় মানে অন্য মানুষকে হয়ে ছোট বোন বলতেছিলাম, বড় বোনই ছিল এটা। ম্যাঙ্গেনের বড় বোনকে দেখে যে সে প্রেমে পড়ছিল, এটা কিন্তু জেমস জয়েসের বাস্তব জীবনের সাথে একটা সম্পর্ক আছে। ব্যাপারটা হচ্ছে, জেমস জয়েস 1904 সালে ডাবলিনের একটা হোটেল আছে যেটা নাম হচ্ছে ফিন্স হোটেল। এই ফিন্স হোটেলে একজন সার্ভিস গার্ল ছিল, ওনার সাথে থাকে না সার্ভিস বয়, একটা সার্ভিস গার্ল ছিল যার নাম হচ্ছে নোরা বার্নাকল। এই হোটেলে গিয়ে এই নোরা বার্নাকলকে যখন জেমস জয়েস প্রথম দেখে 1904 সালে, তখন নোরাকে তার পছন্দ হয় এবং পরবর্তীতে তারা ডেট করে। তারা পরে একসাথে, এখানে একটা খারাপ কাজ করছে জেমস জয়েস, সে নোরাকে নিয়ে একসাথে করে ইয়েতে চলে যায়, ইউরোপের অন্যান্য কান্ট্রিতে চলে যায়, প্যারিসে যায়, রোমে যায়। কিন্তু বাজে জিনিসটা হলো সে নোরাকে বিয়ে করে না। সে নোরাকে বিয়ে করে অনেক পরে 1931 সালে। কিন্তু এতদিনে তার এবং নোরার ঘরে একটা ছেলে একটা মেয়েও হয়ে গিয়েছিল। বিফোর দেয়ার ম্যারেজ দে হ্যাড চিলড্রেন। তো এই যে নোরার সাথে তার যে প্রথম দেখায় প্রথম প্রেম, এই সেম জিনিসটা কিন্তু আমরা এই অ্যারাবিক গল্পেও দেখতে পাই। প্লাস আরেকটা বাস্তব রিলেশন আছে। সেটা কি? এই গল্পটা যখন তোমাদের আমি পড়াবো তখন তোমরা দেখবা যে গল্পের মধ্যে বলা আছে, এটা তোমাদের বলি নাই আমি, এখন মাত্র মনে পড়লো, যে ওই যে যে বাড়িটা যেটাতে গল্পের নায়ক মানে ওই যে বয়সন্ধিকালের ছেলেটা থাকতো তার আঙ্কেল আন্টের সাথে, ওই বাড়িতে এর আগে একটা প্রিস্ট থাকতো, একটা ধর্মীয় যাজক থাকতো। তো
তো এই বাড়িটারও কিন্তু একটা বর্ণনা আসে গল্পের মধ্যে, তোমরা পাবা যে এই বাড়ির যে কিচেন, তারপরে এই বাড়ির পিছনের দিকে একটা ছোট্ট গার্ডেন আছে, ওই গার্ডেনের একটা রুমে ওই প্রিস্ট, ওই ধর্মীয় যাজকটা থাকতো, সে মারা গিয়েছে কিন্তু তার সাইকেলের পাম্পটা পাওয়া যায়, তার লেখা কয়েকটা বই পাওয়া যায়, হলুদ রঙের পৃষ্ঠার অনেক পুরান বই, এগুলো সব লেখা আছে গল্পে। তো এই গল্পের মধ্যে যে খ্রিশ্চান মিশনারি একটা স্কুলের বর্ণনা পাওয়া যায়, যেটা হচ্ছে একটু আগে বললাম না যে নর্থ রিচমন্ড স্ট্রিটটা সারাদিন মনমরা একটা মরাট্ট অবস্থায় থাকতো, এই গলিটাতে তখন একটু প্রাণ ফিরে আসতো যখন একটা খ্রিশ্চান মিশনারি স্কুলের ছুটি হতো। জেমস জয়েস নিজেও কিন্তু একটা খ্রিশ্চান মিশনারি স্কুলেই পড়তেন, ওই যে বললাম না ক্যাথলিক ফ্যামিলির। তো এই যে দুইটা জিনিস, ডাবলিন শহরের মানুষের একদম রিয়েল লাইফ চিত্র তুলে ধরা, তারপরে যে ম্যাঙ্গেনের সিস্টারের সাথে এই গল্পের যে নায়ক তার প্রেমে পড়া, তারপরে যে খ্রিশ্চান মিশনারি স্কুলের বর্ণনা, এগুলা কিন্তু জেমস জয়েসের নিজের জীবন থেকেই নেওয়া। সে ছোটবেলায় ডাবলিন শহরের অধিবাসীদের ঠিক যেরকম চালচলন এবং ডাবলিন শহরের যে চিত্র সে ছোটবেলায় দেখেছিল, সেম জিনিসটাই হুবহু খুব সুন্দর করে কাল্পনিক ভাবে, কিন্তু কাল্পনিক হলো বর্ণনাগুলো কিন্তু তার নিজের জীবন থেকেও নেওয়া। সে জাস্ট ক্যারেক্টার এবং এই যে অ্যারাবি বাজার এগুলো সে মানে ফিকশনাল মানে কাল্পনিক বানাইছে, কিন্তু গল্পের মাল ম্যাটেরিয়াল মানে গল্পের যে থিম বা গল্পের যে বর্ণনা সেগুলা কিন্তু তার বাস্তব জীবন থেকেই নেওয়া। তো এখান থেকে তোমাদের এগুলোর উপরেই প্রশ্ন আসবে এতক্ষণ আমি যা যা পড়াইছি, এই গল্পের ব্যাকগ্রাউন্ড স্টোরি, এই গল্পের যে থিম, এই যে চাইল্ডহুড ইমাজিনেশন ভার্সেস হার্শ রিয়ালিটি অথবা হোয়াট ইজ অ্যাডোলেসেন্স, এগুলোর উপরেই প্রশ্ন আসবে। গাইস, সবাইকে ঘুম।